নমস্কার, আমি দেবারতী। শুরু করছি আজকে দ্য বিগ স্টোরি। 2026 সাল বাংলার রাজনৈতিক ইতিহাসে এক চরম সন্ধিক্ষণ। দীর্ঘ 15 বছরের অপরাজেয় সাম্রাজ্যে আচমকাই ধস। যে কালীঘাটের একক নির্দেশে একসময় কাঁপত গোটা রাজ্য রাজনীতি, আজ সেই অন্দরেই কান পাতলে শোনা যাচ্ছে ভাঙনের চওড়া ফাটল। বাংলায় উড়েছে পরিবর্তনের নতুন গেরুয়া আবির, কিন্তু সেই পরাজয়ের থেকেও বড় ধাক্কাটা এসেছে দলের ভেতর থেকে। বিদ্রোহের আগুনে ছারখার হয়ে গিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। জন্ম নিয়েছে এক নতুন রাজনৈতিক সমীকরণ, যার নাম নব তৃণমূল। কিন্তু প্রশ্নটা শুধু বাংলার বিধানসভার চার দেওয়ালের মধ্যে আটকে নেই। এই ভাঙনের ঢেউ আছড়ে পড়েছে দিল্লি দরবারে। যে INDIA গড়ে নরেন্দ্র মোদীর বিরোধিতার কথা ভাবা হয়েছিল, সেই জোটের অন্দরে এখন মহাসংকট। জাতীয় রাজনীতিতে কোণঠাসা বাংলায় ক্ষমতাচ্যুত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন একমাত্র রাজনৈতিক খড়কুটো কি দিল্লির মা ছেলে, অর্থাৎ সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। যে কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে তৃণমূল তৈরি করেছিলেন, আজ 28 বছর পর সেই কংগ্রেসেরই শরণাপন্ন হতে হচ্ছে আদি তৃণমূলকে। বিধানসভায় যে 58 জন বিধায়কের সমর্থন নিয়ে নব তৃণমূল বিরোধী দলের মর্যাদা ছিনিয়ে নিল, যার নেতৃত্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আখরুজ্জামান। দিল্লির আসন্ন INDIA বৈঠকে কোন তৃণমূলকে চেয়ার দেবে কংগ্রেস? অধীর চৌধুরী রাজ্য কংগ্রেস কি আদৌ মেনে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আদি রূপকে, নাকি পিসি ভাইপোর রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় শেষ অক্সিজেন হয়ে দাঁড়াবে 10 জনপদ? দলবদল আর ভাঙনের রাজনীতিতে প্রতিপক্ষকে বারবার খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, আর আজ সেই দলটাই নিজের পাতা ফাঁদে বন্দী। বিদ্রোহের আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের দল। শুধু ভাঙন নয়, ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে অন্যতম নজিরবিহীন ঘটনা ঘটিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলের মর্যাদা ছিনিয়ে নিয়েছে নবতৃণমূল। হ্যাঁ, ঠিকই শুনছেন, খাতায় কলমে ক্ষমতা হারিয়ে তৃণমূল এখন দিশেহারা। আর তখন দলেরই অন্দরে ঘটে গেছে এক মহা বিস্ফোরণ। 58 জন বিধায়ক প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করছে। স্পিকারের কাছে নিজেদেরকে আলাদা করার জন্য, আলাদা পরিচিতি আদায়ের জন্য, স্বীকৃতির জন্য আবেদন জানিয়েছে এবং রাজনৈতিক অলিন্দে জন্ম নিয়েছে নব তৃণমূল। এই নতুন শিবিরের প্রধান কাণ্ডারি হিসেবে উঠে এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হয়েছেন নতুন বিরোধী দলনেতা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয় এবং বিধানসভায় তার জন্য নির্দিষ্ট ঘরও খুলে দেওয়া হয়েছে। এই নতুন দলের সাংগঠনিক কাঠামো অত্যন্ত চতুরতার সঙ্গে সাজানো হয়েছে। চিফ হুইপের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীণ এবং পুরোধার রাজনীতিক আখরুজ্জামানকে। শুধু তাই নয়, বিধানসভার অন্দরে ফ্লোর ম্যানেজমেন্ট এবং সরকারকে কোণঠাসা করতে 4 জন অভিজ্ঞ বিধায়ককে ডেপুটি লিডার বা উপনেতার দায়িত্ব দেওয়া হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আখরুজ্জামান স্পষ্ট করে দিয়েছেন তাদের অবস্থান, তাদের ভূমিকা হবে সম্পূর্ণ গঠনমূলক এবং সদর্থক। এই পুরো সমীকরণে সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং বিস্ফোরক মন্তব্যটি এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। তাদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই অষ্টাদশ বিধানসভার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। তিনি দলের পরাজয়ের দায় এড়াতে পারেন না এবং এই নতুন বিধায়ক দলের ওপর তার কোনো কর্তৃত্ব বা হুইপ চলবে না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন। জিজ্ঞাসা করছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি একটা চিঠির কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীকে 80 জন বিধায়ক তারা নির্বাচিত হয়েছেন, তার মধ্যে 60 জন বিধায়ক আপাতত মনে করেছেন রীতিনীতি মেনে যে এটাই হচ্ছে এই অষ্টাদশ বিধানসভার ভেতরে প্রিন্সিপাল অপোজিশন, এবং আমরা তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছি। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছি। আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে
সেটা হাউসের ভেতর যে অ্যাম্ফি থিয়েটার, সেই অ্যাম্ফি থিয়েটারে যেমন লড়াই হবে, হাউসের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। আমরা আলাপ আলোচনা করবো এবং আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবো। এই যে বললাম যে আমি যেহেতু বস নই, আমি বসিং এ বিশ্বাস করি না, বসিং এর বিরুদ্ধে আমার তীব্র আপত্তি রয়েছে, স্বাভাবিকভাবে আমি একা কিছু, আমরা যা হবে কালেকটিভলি সিদ্ধান্ত করব, প্রয়োজনে প্রতি 15 দিনে। এখন প্রশ্ন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা তাহলে কি হবে, কি অবস্থান হবে তার? আর এখানেই ট্র্যাজিক হিরোর মতো অবস্থা তৃণমূল নেত্রী। নব তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি, বরং তাকে এক প্রকার আলংকারিক পদে বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিদ্রোহী বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান পরামর্শদাতা হিসেবে থাকার অনুরোধ জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখি। একদিকে নিজের স্নেহের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ, আর অন্যদিকে নিজের তৈরি দলের 58 জন বিধায়কের এই বিপুল বিদ্রোহ। কাকে ত্যাগ করবেন তিনি? ভাইপোকে বাঁচাতে গেলে দল সম্পূর্ণ হাতছাড়া হয়ে যাচ্ছে, আর দল বাঁচাতে গেলে ভাইপোকে কোণঠাসা করতে হচ্ছে। বাংলার অগ্নিকন্যা আজ নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন দোলাচলের মুখোমুখি দাঁড়িয়ে। বাংলায় দীর্ঘ 15 বছর একটানা ক্ষমতায় থাকার পর প্রাতিষ্ঠানিক বিরোধিতা এবং একাধিক দুর্নীতির অভিযোগে জর্জরিত তৃণমূল কংগ্রেসকে এক প্রকার খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। 2026-এ এই ঐতিহাসিক পরাজয় শুধু নবান্নের ক্ষমতা কেড়ে নেয়নি, বরং সর্বভারতীয় স্তরে তৃণমূলের অহংকার এবং প্রাসঙ্গিকতাকে এক লহমায় ধুলোয় মিশিয়ে দিয়েছে। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় যদি বিশ্লেষণ করি, তাহলে এই পরাজয়ের পরে জাতীয় রাজনীতিতে কি হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, কি হতে চলেছে তৃণমূল কংগ্রেস দলটা? সর্বভারতীয় স্তরে প্রভাব এবং আসন সংখ্যা এই মুহূর্তে যদি দেখি, তাহলে সেটা হ্রাস পেয়েছে। একসময় লোকসভায় 34 থেকে 35 জন সাংসদ নিয়ে দিল্লির বুকে কিংমেকারের ভূমিকা পালন করত তৃণমূল কংগ্রেস। সমাজবাদী পার্টি, ডিএমকে বা আরজেডির মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের কথায় নাকি কাঁপতো সেই সময় বিরোধী শিবির। কিন্তু সাম্প্রতিক জাতীয় নির্বাচন এবং তার পরবর্তী রাজ্যের এই নির্বাচনী ধাক্কা তৃণমূল কংগ্রেসকে জাতীয় রাজনীতিতে অনেকটাই প্রাসঙ্গিক করে দিল, প্রান্তিক শক্তিতে পরিণত করলো। এবার আসি আরও একটা ব্যাখ্যায়, যেমন ধরুন ত্রিপুরা, গোয়া, মেঘালয়, অসম, যে সমস্ত রাজ্যগুলোতে তৃণমূল কংগ্রেস পৌঁছানোর চেষ্টা করেছে সেখানেই তারা মুখ থুবড়ে পড়েছে, কারণ এই প্ল্যানিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। তার নেতৃত্বে কোটি কোটি টাকা খরচ করে ভিন রাজ্যে গিয়ে দল বিস্তারের মরিয়া চেষ্টা চালিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2026 সালে এসে সেই ল্যাবরেটরি টেস্ট সম্পূর্ণ ব্যর্থ, এটা তো প্রমাণিত বাংলার ভোটের পর। আরো কিছু ব্যাখ্যা রয়েছে, যেমন ধরুন সংসদে দলের সদস্য সংখ্যা কমে গেল, বাংলায় ক্ষমতাচ্যুত হলো, ফলে জাতীয় পর্যায়ে তৃণমূলের রাজনৈতিক দর কষাকষি করার জায়গাটা কি রইল আজ? বিরোধী জোটে জাতীয় বিকল্প হিসেবে এখন অন্যান্য আঞ্চলিক দল, যেমন ধরুন সমাজবাদী পার্টি, যেমন ধরুন ডিএমকে, যেমন ধরুন আরজেডি, সেই তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের গুরুত্ব এখন প্রায় নেই বললেই চলে। আর ধরুন তৃণমূলের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তাদের অতিরিক্ত বাংলা কেন্দ্রিকতা। জাতীয় স্তরের কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তৃণমূলের সুনির্দিষ্ট, সুস্পষ্ট, কার্যকর অবস্থান ছিল না। শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন্দ্রিক সমস্যা এবং রাজনীতিতে আটকে থাকার ফলে জাতীয় স্তরের সাধারণ ভোটারদের কাছে দলটির কোনো প্রাসঙ্গিকতাই তৈরি হয়নি, কোনো বার্তাই পৌঁছয়নি। এসআইআর নিয়ে যখন কথা বলেছেন মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তার বক্তব্যের কেন্দ্রে ছিল শুধুমাত্র বাংলা। যদি ওনার মনে হয়ে থাকে যে এসআইআরে সার্বিকভাবে ক্ষতি হয়েছে গোটা দেশের, তাহলে ওনার আওয়াজ তোলা উচিত ছিল সেই 12টা রাজ্য নিয়ে যেখানে যেখানে এসআইআর হচ্ছে, অথচ তিনি বলেছিলেন শুধুমাত্র বাংলার কথা, কারণ সেখানে ভোট পলিটিক্স ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নির্বাচনের প্রচারের ময়দান থেকে বারবার জাতীয় কংগ্রেসকে আক্রমণ করেছেন এই ভোট চলাকালীন, আপনারা দেখেছেন।
আর তার মূল অভিযোগ কি ছিল না, কংগ্রেস বাংলায় বিজেপির বিরুদ্ধে আন্তরিকভাবে লড়াই নাকি করছে না, ফলে পরোক্ষভাবে গেরুয়া শিবিরের উপকার হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের প্রতিক্রিয়া, আর আজকে দেখুন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় এসে বলতে হচ্ছে যে আমাদের একটা বৈঠক রয়েছে, ইন্ডিয়ার সেই বৈঠক, ইন্ডি জোটের সেই বৈঠকের প্রসঙ্গ তুলছেন। কিন্তু কি বলেছিলেন বিগত দিনে কংগ্রেসকে কাঠগড়ায় তুলে? শোনাই আপনাদের, মনে করাই, দেখুন কি বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, একটা কথা বলে না, মুখে কুলুপ লিখে বসে থাকে, আর ইলেকশনের সময় প্রার্থী দিয়ে প্রচার করতে চলে আসবে, বড় বড় কথা বলবে। আজকে ওরা যদি স্ট্রং হতো তাহলে বিজেপি আগের বারও ক্ষমতায় আসতে পারতো না। দল তোমাদের অনেকবার বলেছিলাম যে চলো একসাথে ইলেকশন কমিশনে গিয়ে প্রতিবাদ করি, তোমরা তো যাওনি সেদিন। আজকে ইলেকশনে ক্যান্ডিডেট দিয়ে জিতবে আর মানুষের বিপদের দিনের সাথে থাকবে না। এবারের ভোট একটা ভোটও অন্য কোনো পার্টিকে দেবেন না। এরা বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলে বাংলায়। নির্বাচন আসলেই বসন্তের কোকিল মনে হয়ে বড় বড় কথা বলে ভোট নিয়ে পালিয়ে যায়। তাদের জিজ্ঞেস করুন, যখন এসআইআর ক্যাম্প চলছিল, আমাদের BLA 1 ছিল, আমাদের BLA 2 ছিল, তারা সাহায্য করেছে মানুষকে। তোমরা কোথায় ছিলে বসন্তের কোকিল? শুধু কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও তো বিভিন্ন সময় এক হাত নিয়েছেন কংগ্রেসকে, দুর্বল বলে তাচ্ছিল্য করেছেন। তো চলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রতিক্রিয়া দেখাই। যে এগুলো দলগতভাবে যখন টেক আপ করা হবে আপনারা জানতে পারবেন, কিন্তু এই মুহূর্তে কংগ্রেসের বাংলায় কিছু নেই যেটা আমি কংগ্রেসকে দিতে পারবো। যদি তাদের কিছু থাকতো, বিশেষ করে 2024-এ লোকসভা নির্বাচনে তাদের 2টো সিট ছিল, আমরা অফার করেছিলাম, তারা রাজি হননি। পরবর্তীকালে মানুষের যে প্রতিক্রিয়া আপনারা দেখেছেন বা মানুষের যে ফলের নিদর্শন বা রায়ের নিদর্শন, সেখানে 2 থেকে কংগ্রেস একে নেমেছে। পরবর্তীকালে কি হবে কি না হবে সেটা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে, কিন্তু কংগ্রেসের সাথে জোট করে তৃণমূলকে জিততে হবে। এবং যত দিন গেছে তৃণমূলের সাংগঠনিক শক্তি আরও বেড়েছে একা লড়াই করে, এবং তৃণমূলের বাংলায় কারোর প্রয়োজন নেই, তৃণমূল একা লড়বে। আজকে এই কথাগুলো শুনে সত্যি কথা বলছি হাসি পাচ্ছে। তৃণমূল কংগ্রেস একা লড়বে? কোন তৃণমূল কংগ্রেস একা লড়বে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস একা লড়ে কি করবে? এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা একদম শুরুতে বলছিলাম যে সব তো হ্রাস পাচ্ছে, আগামী দিনে সাংসদ সংখ্যাও হ্রাস পাবে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখেন। এবার যখন পিসি ভাইপো তারা এই ধরনের কথাগুলো বলছেন, খুব স্বাভাবিকভাবে এই মন্তব্যগুলো প্রদেশ কংগ্রেস ভুলবে না। কারণ এই কংগ্রেসের হাত ছেড়ে যখন বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর থেকেই বারবার লাগাতার কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ করা হয়েছে সব থেকে বড় বিশ্বাসঘাতকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে যখন কংগ্রেসকে এইভাবে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন প্রদেশ নেতৃত্ব যে চুপ করে থাকবে না সেটা তো বলার অপেক্ষা রাখে না। কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী তিনি বলছেন যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে লজ্জায় ফেলে দেওয়ার জন্য যথেষ্ট যা বলছেন উনি। দাগ লাগা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের জোট কখনোই কাম্য নয়। সুমন রায়চৌধুরী কংগ্রেস মুখপাত্র কি বলছেন দেখুন। আঞ্চলিক দল একটা স্ট্যাম্প লাগিয়ে দিলাম অল ইন্ডিয়া, সেরকম দল তো জাতীয় কংগ্রেস নয়। জাতীয় কংগ্রেস একটা 150 বছরের পুরনো সর্বভারতীয় দল, যারা বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছেন, কোথাও সরাসরি কোথাও জোটের মাধ্যমে। দীর্ঘ 70-75 বছর ভারতবর্ষে ক্ষমতায় ছিলেন জাতীয় কংগ্রেস। সেই জন্যে কোনো সিদ্ধান্ত গৃহীত হওয়ার আগে নিশ্চয়ই রাজ্য শাখার মতামত সর্বভারতীয় নেতৃত্ব নেবেন। সর্বভারতীয় নেতৃত্ব এবং রাজ্য শাখার যে মতামত থাকবে সেটার সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত হয়। তখনই সিদ্ধান্ত হবে যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের নেওয়া হবেই কি হবে না। জাতীয় কংগ্রেসে তারাই স্বাগত এবং তারাই আসবেন যারা সংবিধান, বহুত্ববাদের নীতি, আদর্শ এবং
ধর্মনিরপেক্ষতাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন। রাহুল গান্ধীর সঙ্গে পথে নেমে রাহুল গান্ধীর নেতৃত্বে বিজেপির চোখে চোখ রেখে গণতন্ত্র এবং সংবিধান বাঁচানোর যে আন্দোলন আছে, চোখে চোখ রেখে সেই আন্দোলনে সামিল হতে পারবেন। এছাড়া কোনো রাজ্য স্তর শুধু নয়, কংগ্রেস হাইকমান্ডের মনোভাব কেমন ছিল? 26শে নির্বাচনের পরপরই রাহুল গান্ধী এক ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেরুকরণের রাজনীতি তৃণমূলের এই ঐতিহাসিক হারের মূল কারণ। সুমন রায়চৌধুরীর প্রতিক্রিয়া শোনালাম। প্রদেশ নেতৃত্ব কি ভাবছে এই মুহূর্তে, আর দেখুন হাইকমান্ড তারা ভোটের ঠিক পরে পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে কি বলেছিল দেখুন। साफ सुथरी सरकार चलाई होती, अगर ममता जी ने बंगाल को पोलराइज नहीं किया होता तो बीजेपी के लिए रास्ता नहीं खुलता। अगर ममता जी ने साफ सुथरी सरकार चलाई होती, अगर ममता जी ने बंगाल को पोलराइज नहीं किया होता तो बीजेपी के लिए रास्ता नहीं खुलता। তবে হ্যাঁ, এটাও ঠিক, রাজনীতিতে পার্মানেন্ট বন্ধু বা শত্রু বলে কিছু হয় না। অনেক রকমের স্বার্থ থাকে সেখানে, সেই স্বার্থের সঙ্গে নেগোশিয়েট করতে গিয়ে অনেক কিছুর ফরমেশন হয়। যখন এই প্রতিক্রিয়াগুলো কংগ্রেসের তরফ থেকে আসছে, তৃণমূলের প্রতিক্রিয়াগুলো শোনাচ্ছিলাম আপনাদের কিছুক্ষণ আগে, যে তারা কিভাবে মেলাইন করার চেষ্টা করেছিল সেই সময় কংগ্রেসকে। আর এই সব কিছুর মধ্যে তৃণমূল কংগ্রেসের আজকের অবস্থান দেখুন। এত বড় বড় কথা, লম্বা চওড়া বুলি কোথায় হারিয়ে গেল? সেই ক্ষতস্থান যে তৈরি হলো তৃণমূল কংগ্রেসে, সেখানে নুনের ছিটে দিতে ছাড়লো না বিজেপি। তারা কি বলছে এই পুরো বিষয় নিয়ে একটু দেখাই আপনাদের। দেবজিৎ সরকার, বিজেপির প্রধান মুখপাত্র, দেখুন। কোন কংগ্রেসকে ভেঙে তিনি যখন বেরিয়ে এসেছিলেন, তখন এটা হচ্ছে একটা পদ্ধতি। তৃণমূলের বহমানতা গদ্দারি, তৃণমূলের বহমানতা বেইমানি, এটাই ওদের নিয়ম। ছত্রধর মাহাতো, তারপরে হচ্ছে ওই কি যেন যাকে গুলি করে মেরে ফেললেন, কিষাণজি, তারপরে আরও অনেকে, যাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দল গড়েছিলেন এবং যাদের সমর্থন নিয়ে করেছিলেন, আমি নাম করে করে বলতে পারি, তাদের সঙ্গে তিনি বিস্তীর্ণভাবে বিশ্বাসঘাতকতা করেছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথমের দিকে আমাদের সঙ্গে অ্যালায়েন্স ছিল, বিজেপির তরফ থেকে বিভিন্ন রকমের সহায়তা উনি পেয়েছিলেন ওনার দলকে দাঁড় করানোর জন্য। তার বদলে গত নির্বাচনের প্রথম 23 দিনে আমাদের 56 জন লোক খুন হয়ে গিয়েছিলেন, 1200-র কাছাকাছি মহিলা ধর্ষিতা হয়েছিলেন অথবা তাদেরকে অত্যাচার করা হয়েছিল। কথায় বলে বা রাজনীতির অনিন্দে কান পাতলে শোনা যায় যে শুভঙ্কর সরকার অধীর রঞ্জন চৌধুরীর মতো মারাত্মক তৃণমূল বিদ্বেষী নন। এখন এই শুভঙ্কর সরকারের হাত ধরে আগামী দিনে যখন শোনা যাচ্ছে যে এই সামনের সপ্তাহে নাকি একটি বৈঠক রয়েছে INDI এর, তো যদি একটা নেগোসিয়েশনে আনা যায় আর কি সবটা মিলিয়ে, তো সেটা মন্দ হয়তো হবে না। কিন্তু আবার বলছি, এখানে কোন তৃণমূল কংগ্রেসের হাত ধরবে? যদি কংগ্রেস হাইকমান্ড হাত ধরতে চায়, তো কোন তৃণমূল কংগ্রেসের হাত ধরবে? আজকে তো একটা নতুন তৃণমূল কংগ্রেসকে আমরা দেখেছি, আজকে তো সম্পূর্ণ অন্যরকমের একটা ছবি দেখেছি। দেখুন, যখন এই ডিমকাণ্ড ঘটলো, মানে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হলো, তারপরে রাহুল গান্ধী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁজ খবর নিলেন, বললেন যে যদি ওখানে ট্রিটমেন্ট না হয় তাহলে হায়দ্রাবাদে নিয়ে আসতে পারি আপনাকে, সেখানে গিয়ে ট্রিটমেন্ট করতে পারি। এখন এটাতে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় বিগত সরকারটাকে অপমান করা হয়, যে এখানে সেই স্বাস্থ্য ব্যবস্থাই গড়ে ওঠেনি গত 15 বছরে, যে ডিম ছোড়ার ট্রিটমেন্ট এখানে করা যেতে পারে। এই ট্রিটমেন্ট করতেও হায়দ্রাবাদ যেতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তো ফলে রাহুল গান্ধীর এই আমন্ত্রণ ওরা কিভাবে দেখবেন সেটা ওনাদের বিষয়। অখিলেশ যাদব যখন উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন, এখানে এসে দেখা করছেন এবং সান্ত্বনা দিয়ে বলছেন না না আপনাকে চেয়ার ছাড়তে হবে না, আপনাকে তো জোর করে হারানো হয়েছে। এই রকম বন্ধুর থেকে শত্রু ভালো। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বিচার করবেন যে তারা আগামী দিনে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে এদের হাত ধরবেন কিনা। রাহুল গান্ধী যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেন, আমি জানি না কোন তৃণমূলের হাত ধরবেন, তাও আমি বলছি যে তৃণমূল সুপ্রিমো, তার সঙ্গে শোনা যায় যে কংগ্রেসের নাকি খুব ভালো সম্পর্ক, মানে সোনিয়া গান্ধী আর গান্ধী পরিবারের। কিন্তু সব থেকে বড় কথা এটাই এখানে দাঁড়িয়ে, যদি রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেন, তাহলে আজকে এই বাংলার যা অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বাংলাটাকে নিয়ে গেছেন ঠিক তেমনটাই
কংগ্রেস বা INDI এর হবে না তো? সাবধান রাহুল গান্ধী, আপনি দেখুন আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন। কিন্তু পরিবারতান্ত্রিক দল যেভাবে ভারতবর্ষকে নষ্ট করতে পারে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক সভায় বক্তব্য রেখেছেন, বারবার এই কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন, কারণ গান্ধী পরিবারের বাইরে কংগ্রেসের সার্বিক ক্ষমতা কখনো বেরোয়নি। কুক্ষিগত করে রেখেছে এই গান্ধী পরিবার এই সার্বিক ক্ষমতাকে, ঠিক যেমন করে রেখেছে ব্যানার্জি পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায় তার লিগাসি অভিষেক বন্দ্যোপাধ্যায় বহন করতে গিয়ে আজকে দলটার যা পরিণতি হয়েছে, ঠিক একইভাবে গান্ধী পরিবারের লিগাসি এইভাবেই বহমানতার সঙ্গে চলছে, যে কারণে কংগ্রেস দীর্ঘ বছর ধরে ক্ষমতার অলিন্দে নেই। ভারতবর্ষে এই মুহূর্তে যে সরকারটা চলছে, অর্থাৎ মোদী সরকার, নরেন্দ্র মোদী সরকার, সেই 56 ইঞ্চি ছাতির কাছে এরা কি খুব একটা গুরুত্ব পাবে, যতই INDI তৈরি হোক না কেন। ফলে মমতা অভিষেক কি করবেন আগামী দিনে সেটা তাদের বিষয়, কিন্তু রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী বা কংগ্রেস নেতৃত্ব তারা এদের মানবে কিনা, বা পরিবারতন্ত্রকে ভারতবাসী মানবে কিনা, সেই প্রশ্ন থাকলো আগামী দিনে। আজকে বিগ স্টোরি এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনার চোখ থাকুক।